প্রথমেই বলে রাখি, আপনারা যারা ভাবছেন যে বাড়িতে রসগোল্লা বানানোটা খুবই কঠিন একটা ব্যাপার, সেটা কিন্তু একদমই নয়। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাউডার দুধ বা গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট ছানা কাটানো থেকে শুরু করে রসগোল্লা এইরকম নরম আর স্পঞ্জ কিভাবে হয় এর কারণটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া এই রসগোল্লা দিয়ে আপনারা বাড়িতে কিভাবে বেক রসগোল্লাটা তৈরি করবেন সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। আর সাথে থাকবে অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি রসগোল্লা ও বেক রসগোল্লা। তাহলে সবার প্রথমে রসগোল্লা তৈরির জন্য এখানে ছানাটা তৈরি করে নিতে হবে। যেহেতু আমি গুঁড়ো দুধের ছানা তৈরি করব, সেজন্য আমি এখানে আমুল দুধ নিয়েছি 1 কাপ, মানে 100 গ্রামের মতো। আর ওই 100 গ্রাম গুঁড়ো দুধের জন্য আমি দিয়ে দেবো ওই যে বাটি করে আমি আমুল দুধটা দিলাম 1 কাপ, আর ওই কাপে করেই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল। মানে এখানে 750 ml থেকে 800 ml পর্যন্ত এখানে জল দেওয়া যাবে। এবারে দেখুন, গ্যাসের ফ্লেমটিকে আমি অন করে দিয়েছি। দিয়ে জলটা যখন একটু হালকা কুসুম গরম হয়ে যাবে, তখন আমি এই দুধটাকে ভালো করে গুলিয়ে নেব, জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মিশে যাবার পর একটা খুন্তি করে অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু এখানে পাউডার দুধ, তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে। সেজন্য এটাকে নেড়ে নেড়ে যখন একবার শুধু ফুটে যাবে, দুধটা ফুটে গেলেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমি এখানে ভিনিগার দিয়ে যেহেতু ছানাটি কাটাবো, সেজন্য ভিনিগারটা আমি একবার মেপে নিচ্ছি। 2 চামচের মতো আমি এখানে ভিনিগার দিয়েছি, আর 2 চামচের মতো আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর ওই গরম দুধের মধ্যেই আমি কিন্তু অল্প অল্প করে 2 থেকে 3 বার এইভাবে ভিনিগার মিশ্রিত জলটাকে দেব, আর ছানাটিকে আমি সুন্দরভাবে কাটিয়ে নেব। প্রথমবার ভিনিগারের জলটা দিয়েছি, দেখুন একটুখানি কেটেছে। দ্বিতীয়বার দিয়েছি, তাও কিন্তু একটুখানি কেটেছে। তৃতীয়বার যখন জলটা দিয়ে দিলাম, তখন দেখছি ছানাটা কিন্তু আমার অলরেডি কাটতে একদম ফুল কেটে যাচ্ছে। তো বন্ধুরা, এটাকে আমি 2-5 মিনিট রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আমার ছানাটা সম্পূর্ণ কেটে গেছে। আর ছানাটা যে সম্পূর্ণ কেটেছে সেটা বোঝার জন্য আপনারা দেখুন, এখানে ছানা আর জল কিন্তু এখানে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে। দেখুন, এখানে চামচে করে আমি যখন জলটা নিচ্ছি, জলের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আর ছানাটা যে কেটেছে, একটু তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ছানাটা কত সুন্দর চাপ হয়ে বসে গেছে। আর এটাকে আমরা গরম অবস্থায় ছাঁকবো না, এটাকে একটু হাত ছোঁয়া গরম অবস্থা পর্যন্ত আসবে, তখন আমি এই ছানাটিকে একটা সুতির গামছা নেব। সুতির গামছাটাকে আমি একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর একটা বাটির ওপর রেখে এইভাবে আমি ওই ছানাটিকে সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে এর যে এক্সেস জলটা থাকে সেটা আমি বাদ দিয়ে দেবো, বা ছানাটিকে জাঁক করে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি কিন্তু হাতে করে যখন আমি প্রেসার দিচ্ছি, জলটা আমার বেরিয়ে গেল। আর যেহেতু এখানে ভিনিগার দিয়ে কাটিয়েছি, ভিনিগারের একটা টক গন্ধ কিন্তু থেকেই যায়। সেজন্য একটু জল দিয়ে আমি কিন্তু এই ছানাটিকে একবার ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হয়, যে এর ভিনিগারের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায়। এবারে এই জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু ছানার এই গামছাটিকে একবার ভালো করে মুড়ে এরকম হালকাভাবে একটু প্রেসার দেবো। প্রেসার দেওয়ার পর জলটা কিন্তু এখানে বেরোবে। আর যেহেতু এখানে ঠান্ডা হয়ে গেছে ছানাটা, সেজন্য এটাকে জাঁক করার জন্য এটাকে একটা জায়গার ওপর দিয়ে, আর এর ওপরে একটা প্লেট বসিয়ে দেবেন, বা এরকম কিছু ঢাকনা বসিয়ে দেবেন। দিয়ে এর ওপর কিছু ভারী জিনিস বা জলের বোতল, বা আমি এখানে দুধের বোতলটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরেই এই ছানাটা সম্পূর্ণ জাঁক হয়ে যাবে। আর ছানাটা যতক্ষণ জাঁক হচ্ছে, ততক্ষণে আমি এখানে চিনির রসটা তৈরি করছি। 2টো রস তৈরি করব। দেখুন, তাহলে প্রথমে ছল রস বা পাতলা রসটা রসগোল্লার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন 1 কাপ চিনি, মানে 200 গ্রামের মতো চিনি, আর 2 কাপ জল, মানে 500 ml মতো জল দিয়ে আমি কিন্তু এই রসটাকে একবার ফুটিয়ে পাতলা রস তৈরি করে নিলাম। এবারে এতে এক্সট্রা ফ্লেভারের জন্য ছোটো এলাচের 2-3টে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হাতে করে দেখলাম যে রসটা এখানে অনেকটাই পাতলা আছে। আর এই পাতলা রসের ভেতরে যখন আমরা রসগোল্লাগুলো দেবো, তখন রসগোল্লাগুলো অনেকটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে রসটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর যে দ্বিতীয় রসটা আমি তৈরি করব সেটা দেখে নিন। এখানে আমি ওই 2 কাপ চিনি, মানে এখানে 400 গ্রামের মতো চিনি, আর এখানে 2 কাপ জল, আর এখানে 500 ml মতো জল, মানে আপনারা গাই দুধের ছানার যে রসটা তৈরি করেন তার থেকে কিন্তু একটু পাতলা রস এটাই তৈরি করতে হবে, যেহেতু এটা পাউডার দুধের ছানা। এর রেশিওগুলো একবার দেখে নিন। এবারে চিনি আর জলটাকে ভালো করে ফুটে যাওয়ার পর হাতে নিয়ে দেখবেন আগে যে রসটা পাতলা রসটা তৈরি করেছেন তার থেকে কিন্তু একটু মিডিয়াম আছে। এবারে দেখুন, এই রসটা তৈরি করে নেওয়ার পর আমি যে ছানাটা জাঁক করতে দিয়েছিলাম 15 মিনিট হয়ে যাওয়ার পর, আমি এটা থেকে এইগুলো তুলে নেওয়ার পর
আমি কিন্তু এটা হাতে নিয়ে দেখব। যদি দেখি যে আমার ছানাটা হাতে পাকানোর মতো হয়েছে তখনই কিন্তু আমি এটাকে তুলব। আর যদি দেখি যে হয়নি আরেকটু রেখে দিলেই কিন্তু এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। আর ছানাটি যে সম্পূর্ণ জাঁক হয়েছে সেটা বোঝার জন্য হাতে করে এইভাবে প্রেসার দিলে যদি দেখেন যে জলটা পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়ছে আর পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে জানবেন যে এখানে ছানাটা সম্পূর্ণ জাঁক হয়ে গেছে। এবার এখানে একটা টিপস আছে দেখুন বন্ধুরা, যে ছানাটা যদি মনে হয় যে খুব নরম আছে তখন কিন্তু আপনারা এইভাবে গামছায় করে হাতে করে এইভাবে প্রেসার দেবেন, তাহলে জলটা কিন্তু ওই গামছায় টেনে নেবে আর ছানাটা আরেকটু শক্ত হয়ে যাবে। আর না হলে এটা পাখার তলায় যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আর যদি দেখেন যে খুব শক্ত লাগছে তখন কিন্তু একটু গরম দুধ, কুসুম কুসুম গরম দুধ দিয়ে দিলেও ওই ছানাটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেখুন আমি যে উপকরণগুলো এতে দেব, এখানে আমি 1 চামচের চা চামচের 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে ময়দা অ্যারারুট আর এখানে বেকিং পাউডার দিচ্ছি 2 চিমটের মতো। বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু ফেটে যাবে। 2 চিমটে, হাতে চিমটে করে যেরকম উঠবে 2 চিমটে দেবেন। দিয়ে এই সমস্ত উপকরণগুলো দেবেন। আর এর সাথে একটু ছোটো এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছানাটিকে কিন্তু অনেকটা টাইম ধরে মাখতে হবে। যেহেতু এখানে ছানাটা আমার একটু নরম আছে সেজন্য আমার মাখতে মাখতে কিন্তু একটু জড়িয়ে যাচ্ছে। যদি ছানাটা শক্ত হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এতে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো চিনিকে গুঁড়ো করে। চিনিকে গুঁড়ো করে আমি লাস্টে দিলাম, দিয়ে ভালো করে একবার মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পর এতে আমি কি দেব, একটু তেল দিয়ে আমি কিন্তু থালার মধ্যে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর এবারে এই ছানার বলগুলোকে আমি তৈরি করে নেব। এর জন্য দেখুন এখান থেকে অল্প করে আমি এর সাইজ মতো আমি নেব। আপনাদের মতো সাইজ আপনারা করতে পারেন, বড় বা ছোট। আমি এখানে আমার মতো সাইজটা করে নিলাম। করে হাতে করে ভালো করে আমি এটাকে পাকিয়ে নেব, সাইজ মতো সমান করে পাকিয়ে নেব। হাতে অবশ্যই একটু তেল নিয়ে পাকাবেন, নাহলে হাতে জড়িয়ে যেতে পারে। দিয়ে এইভাবে করে আমি কিন্তু একদম সুন্দরভাবে, গায়ে কোনো দাগ নেই দেখুন রসগোল্লার বলগুলো, এভাবে করে আমি ওই প্লেটে কিন্তু আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম, ওই প্লেটে আমি এগুলোকে সব রেখে দিলাম। রেখে আমি এইবার রসে ফোটানোর জন্য আমরা এখানে চলে যাচ্ছি। এবারে দেখুন রসটা আমি এখানে ফোটাচ্ছি, যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম রসগোল্লা ফোটানোর জন্য, সেই রসটাতে ফুটন্ত রসে আমি এই ছানার বলগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এতে 1 চামচের মতো, চা চামচের 1 চামচ একটু ময়দা একটু জলের সাথে গুলে নিয়ে ওই রসটার ভেতরে দিয়ে দেবেন। দিলে কী হবে, ছানাটা সম্পূর্ণভাবে কুক হতে সুবিধা হয় বা রসটা ঝেপে যায়। এগুলো একটা কারিগরি প্রসেস, এগুলো করলে মিষ্টিগুলোর কোয়ালিটিগুলোও ভালো হয়। এবারে দেখুন এইভাবে ঝাঁপতে দিয়ে, যেহেতু এখানে পাউডার দুধের ছানা, তো এখানে বেশি কিছু খাটতে হবে না। শুধুমাত্র এগুলো যখন দেখবেন এরকম ঝেপে যাচ্ছে, ওপর দিকে ফেনাগুলো এসে যাচ্ছে, তখন শুধু এর ওপর থেকে একটা ঢাকনা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট টাইম কিন্তু লাগবে। তারপরে দেখুন এখানে আমি 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা একবার সরালাম, সরিয়ে আমি দেখব যে রসগোল্লাগুলো আমার ফাটছে বা কীরকম অবস্থা আছে। আমি এখান থেকে একটা তুলে দেখছি, দেখুন রসগোল্লাগুলো আমার ফাটেনি। যদি ফাটে তখন একটু 1 কাপ চিনি ওতে দিয়ে গালিয়ে নিলেই হয়ে যাবে। আর যদি দেখি যে ফাটছে না, তাহলে রসটা এখানে মোটা হয়ে গেছে দেখছি 10 মিনিট ফোটার পর। তো এখানে আমি 2 চাটুর মতো ফুটন্ত গরম জল করে রাখবেন। আমি এখানে ফুটন্ত গরম জল আমার নেই, ঠান্ডা জলটাকে আমি একটু গরম করে এতে আমি খাইয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমি আরও 5 মিনিট ফোটাবো। যেহেতু এখানে পাউডার দুধের ছানা, সেখানে আপনাদের কোনো ভয় নেই, এটা কিন্তু ইজিলি হয়ে যাবে। গায়ে দুধের হলে একটু টাইম লাগে আর একটু প্রসেসটা একটু আলাদা। তো পাউডার দুধের ছানাও কিন্তু রসগোল্লা খুবই ভালো হয়। এবারে দেখুন রসটা আমার অনেকটা আগের থেকে পাতলা হয়ে গেল। দেওয়ার পর আবার আমি সেই একই প্রসেসে ঢাকাটা দিয়ে আরও 5 মিনিট রেখে দিলাম। দেখুন এখানে রসগোল্লাগুলো কিন্তু আমার সম্পূর্ণ কুক হয়ে গেছে। এটা বোঝার জন্য আপনারা বুঝতে হবে, তো বোঝার জন্য এর একটা টিপস আছে দেখুন। এখান থেকে একটা তুলে যখন এইভাবে ওই পাতলা রসটার ভেতরে দেবেন, যদি দেখেন যে রসগোল্লাগুলো এইরকম নিচের দিকে ডুবে যাচ্ছে, তাহলেই জানবেন যে রসগোল্লাগুলো এখানে পারফেক্ট হয়ে গেছে। আর গায়ে কিন্তু কোনো দাগ বা কোঁচ আসছে না বা টোল আসছে না, তাহলে কিন্তু এই রসগোল্লাগুলো পারফেক্ট হয়ে গেছে। এই গুঁড়ো দুধের রসগোল্লা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর বন্ধুরা এইভাবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবারে দেখুন ফুটন্ত 1 বাটি গরম জল আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। অফ করে দেওয়ার পরেই দেখতে পাবেন যে রসগোল্লাগুলো অনেকটা রসের নিচের দিকে চলে যাচ্ছে আর রসটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে। আপনারা যদি পাতলা রস না করে রাখেন 1 নম্বর রসটা, তাহলে ওই রসের ভেতরে রেখে দিতে পারেন। যেহেতু আমি পাতলা রসটা করে রেখেছি, এর জন্য ওই রসের ভেতরে আমি কিন্তু এই সমস্ত রসগোল্লাগুলোকে তুলে দিলাম।
তুলে আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখুন এখানে রসগোল্লাগুলো কত সুন্দরভাবে একদম পরিষ্কার হয়েছে, কোনো রকম ফাটেও নি বা কোনো দাগও হয়নি, নরমও হবে। পাউডার দুধে যদি আপনারা ওই রকম বেকিং পাউডারটা যদি সঠিক পরিমাণে দেন, 2 চিমটে দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। তো বন্ধুরা দেখুন এখানে রসগোল্লা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে এই রসগোল্লাগুলোকে আমাদেরকে বেক রসগোল্লা করতে হবে। সেই জন্য দেখুন বেক রসগোল্লা তৈরি করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াতে 2 কাপ আমি কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। মানে এখানে 500 ml মতো দুধ দিতে হবে। আপনারা চাইলে এখানে 700 থেকে 750 ml দুধও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন এই দুধটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আমি কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আর এই দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি যে রসগোল্লাগুলো করে রেখেছি সেই রসগোল্লাগুলোকে একবার চেপে এর ভেতর থেকে যে রসটা থাকে সেই রসটাকে বার করে নিয়ে আমি কিন্তু একটা এরকম ক্যান নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কেক তৈরি করেন যে ক্যানে, সেই ক্যানে করতে পারেন, বা কোনো রকম যদি বাটি থাকে সেই বাটির মধ্যেও কিন্তু আপনারা এই বেক রসগোল্লাটা তৈরি করতে পারবেন। এবারে দেখি আমি এখানে বলে রাখি, একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে এখানে খোয়া ক্ষীরটা দিতে হবে। যে 50 গ্রামের মতো খোয়া ক্ষীর একটু গ্রেট করে নিয়েছিলাম আগে, গ্রেট করে ওই 4 ভাগের 1 ভাগে যখন দুধটা পৌঁছে গেছে ফুটতে ফুটতে, তখন আমি এইটাকে দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলা হয়নি, যখন রসগোল্লাগুলো আপনারা ফোটাবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই টু মিডিয়াম থাকবে, এই প্রসেসটা মনে রাখবেন। আর এখানে আমি দেখুন যে এখানে খোয়া ক্ষীর দেওয়ার পরেই দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, সেজন্য আপনারা গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দেবেন, দিয়ে একটু গলিয়ে নেবেন। গলিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে এখানে সম্পূর্ণভাবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এর যে কতটা ঘন রাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ছোটো এলাচের গুঁড়ো আমি দিয়েছি। আর এখানে দেখুন এরকম চাটু করে তুলে যখন আপনারা বুঝতে পারবেন এই রকম তরল আছে, মানে খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, এই রকম অবস্থায় আছে, এই কনসিস্টেন্সিটা আছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এটা বেক রসগোল্লার জন্য রাবড়িটা আমাদের রেডি হয়ে গেছে। এর থেকে বেশি মোটা করে দিলে কি হবে, যেহেতু এটা বেক করার সময় আরও ঘন হবে, সেজন্য এর থেকে বেশি মোটা করবেন না দুধটা, এই রকম মিডিয়াম রাখবেন। এবারে দেখুন এটাকে বেক করার জন্য আমাদেরকে একটা কড়া নিয়ে নিতে হবে। আর কড়াতে আমি এখানে নুন দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। নুনটা দেওয়ার পর এতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই নুনটাকে, এই কড়াটাকে আমি একবার ভালো করে গরম করে নিচ্ছি। আর এই কড়াটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে দেখুন এখানে আমি রসগোল্লাগুলো যেগুলো আমি এরকম রসটা বার করে নিয়ে ওই ক্যানের ভেতর রেখেছি। আপনারা চাইলে আমি বললাম যে এখানে যে কেক তৈরি করেন যে ক্যান, সেই ক্যানেও করতে পারেন, বা আপনারা যে বাটিতে, যে আমাদের বাড়িতে যে বাটিগুলো থাকে সেই বাটিগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। একটু বড় সাইজে বাটি নেবেন। আর এইগুলো এইভাবে এই দুধটা যে রাবড়িটা আমি করে রেখেছি, এবারে এখানে আমি সমস্ত রাবড়িটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে যে রসগোল্লাগুলো সাজিয়েছি, রসগোল্লার মাঝে কিন্তু একটু করে গ্যাপ রাখবেন। আর এখানে দুধটা খুব বেশি পরিমাণ দেবেন না। এখানে দেখুন হাফ পরিমাণ দুধ আছে। একটু যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে এটা যখন কুক হবে তখন কিন্তু এটা পড়ে যেতে পারে। আর এখানে দেখুন আমি কিছু আমন্ড বাদামকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা কুচো করে এতে দিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। এখানে আপনারা কাজুও দিতে পারেন। আর এখানে দেখুন অবশ্যই দুধটা কিন্তু এর বেশি যেন না হয়, দুধটা নিচের দিকে যেন থাকে, কারণ এটা যখন বেক হবে তখন কিন্তু এটা দুধটা কিন্তু উপর দিয়ে উঠিয়ে পড়ে যেতে পারে। তো দেখুন এখানে আমাদের নুনটা কিন্তু এখানে কড়াটা এখানে হিট হয়ে গেছে। ওই হিট অবস্থায় আমি এখানে ওই ক্যানটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে আমি কিন্তু এটার টাইম লাগবে অন্তত 40 থেকে 45 মিনিট। আর এখানে দেখুন এই ঢাকা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম করে দেবেন। আর এখানে বেশি গ্যাস বাড়াবেন না, লো টু মিডিয়ামভাবে করে দেওয়ার পর আমি এখানে 15 মিনিট পর আমি কিন্তু একবার খুলে দেখব যে কি পজিশনটা ভেতরে হয়ে আছে। আমি একবার এখানে 10 মিনিট পর আমি এখানে 10 থেকে 15 মিনিট পর এখানে খুলবেন। খোলার পর দেখতে পাবেন যে এটা কিন্তু সুন্দরভাবে একটা ফুটছে, যে কুক হচ্ছে, এটা বেক হচ্ছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দরভাবে একটা বেক হচ্ছে। তখনও কিন্তু এইভাবে এখনও কিন্তু হয়নি, এখনও সাদা আছে বা এখনও বেক হতে টাইম লাগবে। সেজন্য আবার আমি ঢাকা দিয়ে আরও কিন্তু রেখে দিলাম। মোট আমার লাগবে 40 থেকে 45 মিনিট। এখানে আমি যখন দেখব 40 থেকে 45 মিনিট আমার ঘড়ির টাইম হয়ে গেছে, তখন আমি এটাকে খুলবো। খোলার পর দেখুন কত সুন্দরভাবে বেকটা কিন্তু হয়ে গেছে। ওপরটায় কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে, আর ভেতরের দুধটাও কিন্তু ফুটছে। তো বন্ধুরা এই অবস্থাতেই কিন্তু আপনারা এটাকে নামিয়ে দেবেন, আর কিন্তু এটাকে বেক করবেন না, তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবার পর। এইভাবে যখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে 40 মিনিট থেকে 45 মিনিট পর,
হয়ে যাবার পর এটাকে নামিয়ে আপনারা পরিবেশন করবেন। তো বন্ধুরা, এইবারে আমি যে রসগোল্লাটা বানিয়েছিলাম সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই রসগোল্লাটা যখন আমি হাতে করে টিপছি, দেখুন রসটা গড়গড় করে বেরিয়ে আসছে। আর রসটা বেরিয়ে আসার পরে ওই রসগোল্লাটা যখন আমি রসে দিয়ে দিচ্ছি তখনও কিন্তু দেখুন আবার ফুলে যাচ্ছে। তার মানে এখানে বুঝে নিতে হবে যে রসগোল্লাটা কিন্তু এখানে স্পঞ্জের তৈরি হয়েছে। তাহলে গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রসগোল্লা হয়, আপনারা একবার না করলে এটা বিশ্বাস করতে পারবেন না। এবারে দেখুন একটা কেটে আমি দেখাচ্ছি ভেতরে যে কত সুন্দর জেলিটা হয়েছে আর কত নরম হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে যদি আপনারা এই গুঁড়ো দুধ দিয়ে করেন, একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।